সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট। বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন। মুসলিম উম্মাহ, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে। নীরবে ভয়ঙ্কর ড্রোন শক্তি বাড়াচ্ছে বাংলাদেশ। টার্গেট কারা? শত্রুদের ড্রোন হামলা করার পরিকল্পনা করছে বাংলাদেশ। আধুনিক যুদ্ধক্ষেত্রের চিত্রপট বদলে দিয়েছে চালকবিহীন আকাশযান বা ড্রোন। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের হামাস ইসরায়েল সংঘাত পর্যন্ত প্রতিটি রণাঙ্গনে ড্রোনের ব্যবহার যুদ্ধের গতি প্রকৃতি নির্ধারণে এক নতুন মাত্রা যোগ করেছে। এই প্রযুক্তিগত পরিবর্তনের ঢেউ এসে লেগেছে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও, যেখানে চীন, ভারত এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো তাদের সামরিক বাজেটের একটি বড় অংশ ব্যয় করছে আনম্যান্ড এরিয়াল ভেহিকেল সক্ষমতা বাড়াতে। বিশ্বজুড়ে যখন এমন সমীকরণ চলছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, এই প্রতিযোগিতায় বাংলাদেশের অবস্থান ঠিক কোথায় এবং দেশটির ভবিষ্যৎ কর্মপন্থা কী? সাম্প্রতিক সময়ে ডেলি এশিয়ান এজ পত্রিকায় প্রকাশিত ড্রোন ডিপ্লোমেসি অ্যান্ড ডিফেন্স শিরোনামের একটি নিবন্ধে বাংলাদেশের ড্রোন সক্ষমতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোকপাত করা হয়েছে। ওই নিবন্ধ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের সক্রিয় কমব্যাট ড্রোনের ভাণ্ডারে বর্তমানে 44টি ইউনিট রয়েছে। এই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে তুরস্কের তৈরি বাইরাক্তার TB2 ড্রোনের 6টি ইউনিট, ইতালিতে নির্মিত ফ্যালকো ড্রোনের 2টি ইউনিট এবং স্লোভেনিয়ার তৈরি ব্রামর ড্রোনের 36টি ইউনিট। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে বাংলাদেশ নীরবে তার সামরিক আধুনিকায়নের পথে হাঁটছে, যেখানে ড্রোন প্রযুক্তি একটি কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তুরস্ক থেকে সংগৃহীত বিশ্ববিখ্যাত বাইরাক্তার TB2 ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহার করছে। এই ড্রোনগুলো শুধুমাত্র প্রচলিত যুদ্ধের জন্যই নয়, বরং আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মতো নানা ধরনের নিরাপত্তা ঝুঁকি মোকাবেলার ক্ষেত্রেও অত্যন্ত কার্যকর প্রমাণিত হয়েছে। অন্যদিকে ইতালির তৈরি ফ্যালকো ড্রোনগুলো বাংলাদেশ বিমান বাহিনীর তত্ত্বাবধানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে ব্যবহার করা হচ্ছে। এই ড্রোনগুলোর মূল কাজ হল কৌশলগত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং নিরীক্ষা মিশন পরিচালনা করা, যা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পেশাদারিত্বের পরিচায়ক। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের জন্য ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণ হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক সংবাদ মাধ্যমগুলো। ইউরেশিয়ান রিভিউর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ভারত ও মিয়ানমারের মতো দুটি দেশের পাশে অবস্থিত হওয়ায় বাংলাদেশের জন্য একটি শক্তিশালী ড্রোনবহর অপরিহার্য। এটি কেবল আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত রাখতেই সাহায্য করবে না, বরং রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতেও বড় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের মতো অঞ্চলে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর তৎপরতা নিয়ন্ত্রণে ড্রোন কার্যকর একটি হাতিয়ার হতে পারে। তবে এর জন্য আরও উন্নত প্রযুক্তির ও অধিক সংখ্যক ড্রোনের প্রয়োজন। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে বাংলাদেশের ড্রোন সক্ষমতার একটি পরিষ্কার চিত্র পাওয়া যায়। ভারতের ড্রোন ইউনিটের সংখ্যা বর্তমানে 2 শতাধিক। অন্যদিকে প্রতিবেশী মিয়ানমারের কাছে থাকা ড্রোনের সঠিক সংখ্যা জানা না গেলেও ধারণা করা হয় সেই সংখ্যাটিও বাংলাদেশের চেয়ে বেশি। এই আঞ্চলিক বাস্তবতার নিরিখেই বাংলাদেশ তার ড্রোন বহরকে আরও শক্তিশালী করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। এটি কোনো আগ্রাসী পরিকল্পনা নয়, বরং আত্মরক্ষা এবং ক্ষমতার ভারসাম্য বজায় রাখার একটি সময়োপযোগী উদ্যোগ। প্রতিরক্ষা বিষয়ক সংবাদ মাধ্যম ডিফেন্স সিকিউরিটি এশিয়ার একটি প্রতিবেদন থেকে জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনী তার বহরে আরও 12টি বাইরাক্তার TB2 ড্রোন যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী সমুদ্র সীমার নিরাপত্তা জোরদার করতে বাইরাক্তারের আরও উন্নত সংস্করণ TB3 কেনার পরিকল্পনা করছে, যা দেশের সামুদ্রিক সম্পদ এবং অর্থনৈতিক অঞ্চল সুরক্ষিত রাখতে যুগান্তকারী ভূমিকা পালন করবে। এই পদক্ষেপগুলো প্রমাণ করে বাংলাদেশ তার আকাশ, স্থল এবং সমুদ্র 3টি ক্ষেত্রেই মনুষ্যবিহীন প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে চাইছে। ড্রোন সংগ্রহের প্রক্রিয়াটি শুধু তুরস্কের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। গত এপ্রিলে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল চীনের ফুসান ইলেকট্রনিক টেকনোলজি লিমিটেডের সাথে বৈঠক করেছে। সেই বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ড্রোন এবং অ্যান্টি ড্রোন সিস্টেম কেনার বিষয়ে গভীর আলোচনা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, শুধু ড্রোন ক্রয়ের মধ্যেই আলোচনা সীমাবদ্ধ থাকেনি। প্রযুক্তি হস্তান্তর বা টেকনোলজি ট্রান্সফারের মতো বিষয়েও কথা হয়েছে। এটি ইঙ্গিত দেয় যে বাংলাদেশ শুধু একজন ক্রেতা হিসেবেই থাকতে চায় না, বরং ভবিষ্যতে দেশেই ড্রোন তৈরি করার মতো সক্ষমতা অর্জনের দিকেও নজর রাখছে।
সুতরাং সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় শত্রুদের উপর হামলা করার মতো কোনো আগ্রাসী পরিকল্পনা বাংলাদেশের নেই, বরং দেশটির মূল লক্ষ্য হল একটি আধুনিক ও যুগোপযোগী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা যে কোনো ধরনের থ্রেট মোকাবেলায় সক্ষম। ড্রোন সংগ্রহ এবং সক্ষমতা বৃদ্ধির এই কার্যক্রম মূলত দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত সুরক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার বৃহৎ নীতিরই একটি অংশ। এটি আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নয়, বরং একটি আত্মরক্ষামূলক প্রস্তুতি, যা একবিংশ শতাব্দীর নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অপরিহার্য। বাংলাদেশের বিরুদ্ধে সব ধরনের ষড়যন্ত্র করছে ভারত। বাংলাদেশের পলিটিক্যাল প্রেক্ষাপটে এক নতুন এবং উদ্বেগজনক অধ্যায়ের সূচনা হয়েছে, যা দেশের সার্বভৌমত্ব ও বিচার ব্যবস্থাকে এক গভীর সংকটের মুখে দাঁড় করিয়েছে। ক্ষমতাচ্যুত সরকারের আমলে সংঘটিত মানবাধিকার বিরোধী অপরাধের অভিযুক্ত একজন উচ্চপদস্থ সেনা অফিসারের দেশ থেকে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই সংকটের মেঘ ঘনীভূত হচ্ছে। এই ঘটনাটি নিছক একজন অভিযুক্তের পালায়ন নয়, বরং এর পেছনে গভীর এক আন্তর্জাতিক ষড়যন্ত্রের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে মনে করছেন দেশের বিশিষ্টজনেরা, যা বাংলাদেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতাকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলেছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমেদ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম, বিচারবিহীন হত্যাকাণ্ড এবং নির্যাতনের মতো গুরুতর অভিযোগের অভিযুক্ত হওয়ার পর থেকেই তিনি আলোচনার শীর্ষে ছিলেন। সম্প্রতি দেশের একটি প্রথম সারির জাতীয় দৈনিক ঢাকা ও কলকাতার নিরাপত্তা সূত্রের বারাতে এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী গত 9 অক্টোবর মেজর জেনারেল কবির আহমেদ বিশেষ ব্যবস্থায় সিলেটের তামাবিল সীমান্ত ব্যবহার করে ভারতে প্রবেশ করেন এবং বর্তমানে তিনি কলকাতার নিউ টাউন এলাকার সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে নিরাপদে অবস্থান করছেন। একজন চাকরিরত জেনারেলের এভাবে দেশ ত্যাগ করা এবং ভারতে আশ্রয় পাওয়াকে কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখতে নারাজ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। এই ঘটনাকে সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী। একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তিনি তার উদ্বেগের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, জেনারেল কবির ভারতে পালিয়ে গেছে এবং ভারতও তাকে আশ্রয় দিয়েছে। অর্থাৎ দিল্লি যে বাংলাদেশের বিরুদ্ধে সবকিছু করবে, এটা এখন একটি প্রতিষ্ঠিত সত্য। সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, তাকে যারা দেশ থেকে পালাতে সহযোগিতা করেছে তাদের দ্রুত খুঁজে বের করে বিচারের মুখোমুখি করতে হবে। অধ্যাপক চৌধুরী আরও উল্লেখ করেন, এই পালায়নের ঘটনায় কয়েকজন উপদেষ্টার নাম শোনা যাচ্ছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ বিষয়ে একটি স্পষ্ট তদন্ত হওয়া অপরিহার্য। সারা দেশে যখন এই পালায়নের ঘটনা নিয়ে তোলপাড় চলছে, তখন সেনাবাহিনীর দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন উঠেছে। অধ্যাপক দিলারা চৌধুরী বলেন, একজন চাকরিরত জেনারেল কিভাবে সবার চোখ ফাঁকি দিয়ে দেশ ত্যাগ করতে পারেন, তার জবাব সেনাবাহিনীকে অবশ্যই দিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব সেনাবাহিনীর ওপর ন্যস্ত। সেই বাহিনীর কোনো সদস্য যদি অন্য দেশের এজেন্ট হিসেবে কাজ করে, তবে দেশের নিরাপত্তা মারাত্মকভাবে প্রশ্নের মুখে পড়ে। এদিকে শুধু জেনারেল কবিরের পালায়নই নয়, মানবাধিকার বিরোধী অপরাধে অভিযুক্ত অন্যান্য সেনা কর্মকর্তাদের বিচার প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছে এক নজিরবিহীন বিতর্ক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানাভুক্ত 25 জন সেনা কর্মকর্তার মধ্যে 15 জন চাকরিরত কর্মকর্তাকে সাধারণ কারাগারে না পাঠিয়ে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত নিয়েছে সেনাবাহিনী। সেনা সদরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল হাকিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্তদের আর্মি ওন্ড কাস্টডিতে রাখার জন্য একটি অ্যাটাচমেন্ট অর্ডার জারি করা হয়েছে। অন্যদিকে পালাতক জেনারেল কবির আহমেদকে সেনাবাহিনী অবৈধ অনুপস্থিতি বা মিলিটারি পরিভাষায় AWOL বা অ্যাওয়েও অর্থাৎ অ্যাবসেন্ট উইদাউট অফিসিয়াল লিভ ঘোষণা করেছে। সেনা কর্মকর্তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ দেশের সাংবিধানিক অঙ্গীকার এবং আইনের সমান প্রয়োগের নীতিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। দুর্নীতি বিরোধী এই বৈশ্বিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছে, একই অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে পরিচয় বা পদমর্যাদার কারণে এ ধরনের বৈষম্যমূলক আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। টিআইবির নির্বাহী প্রেসিডেন্ট ডক্টর ইফতেখারুজ্জামান প্রশ্ন তুলেছেন, মানবাধিকার বিরোধী অপরাধের মতো গুরুতর অভিযোগের অভিযুক্তদের বিচার প্রক্রিয়ায় ব্যক্তির পেশাগত পরিচয় বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। এ ধরনের বিশেষ সুবিধা প্রদান ন্যায় বিচারের প্রতিপন্থী।
এই বিষয়ে আরও কঠোর অবস্থান নিয়েছেন সাবেক সেনা কর্মকর্তা কর্নেল আতাসুর রহমান বীর প্রতীক। তিনি মনে করেন অভিযুক্ত সেনা কর্মকর্তারা দেশের জন্য কোনো অপরাধ করেননি, বরং একটি নির্দিষ্ট দলকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য ফৌজদারি অপরাধ করেছেন। বাংলা এডিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তারা অপরাধ করেছে একটি দলের জন্য, হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য। এর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। আইন সবার জন্য সমান, এখানে বৈষম্য করার কোনো অবকাশ নেই। আপনাকে মনে রাখতে হবে, এই দেশেই হাইকোর্টের বিচারক থেকে শুরু করে মন্ত্রী, এমপি এবং অন্যান্য গুণীজনেরাও কারাগারে গেছেন। জেনারেল হারুন, জেনারেল লতিফের মতো কর্মকর্তারাও জেলে গেছেন। অপরাধ করলে দণ্ড পেতেই হবে। তিনি আরও যোগ করেন, সেনাবাহিনীর সদস্যরা জনগণের টাকায় বেতনভুক্ত, তাই তাদের দায়বদ্ধতাও জনগণের কাছে। মানবাধিকার বিরোধী অপরাধ করে ক্ষমতার দাপট দেখানোর দিন শেষ। এখন অনুশোচনা করে কারা দোষী তাদের নাম বলার সময় এসেছে। এই বিচার প্রক্রিয়া নিয়ে আইনি জটিলতার বিষয়েও ভিন্ন মত রয়েছে।